মৃন্ময়ী, এই মৃন্ময়ী, কি হলো তোমার? কি হলো? চোখের পাতা খুলছো না কেন মৃন্ময়ী? এত করে তোমায় ডাকছি, একবার চোখের পাতা খোলো মৃন্ময়ী, একবারটি তাকাও। এই মৃন্ময়ী। অত্যাধিক পরিমাণে উত্তেজিত অবস্থায় ব্যাকুল হয়ে কাতরভাবে বিছানার ঠিক পাশটিতে থাকা নরম বেতের মোড়ার ওপর বসে বিছানায় শায়িত নিজ স্ত্রী মৃন্ময়ীর দিকে জয়প্রকাশ তাকিয়ে দিল সজল নেত্রে। ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে একটা অদ্ভুত ঘোলাটে অনুজ্জ্বল আলো। বিশাল বড় বড় জানালার নীলচে কাপড়ের পর্দা ঠেলে বাইরের শেষ বিকেলের পরন্ত বেলার গোধূলি আলো তির্যকভাবে এসে পড়েছে বিছানায় শুয়ে থাকা যুবতী মৃন্ময়ীর মুখমণ্ডলের ওপর। বাইরের লালচে রক্তিম আলো যেন তার মুখ জুড়ে সদ্য বিবাহিতা নববধূর ন্যায় কলকা এঁকেছে। মৃন্ময়ীর মুখের দিকে তাকিয়ে থাকলে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে সে চিরকালের জন্য জয়প্রকাশকে একলা ফেলে রেখে চলে গিয়েছে অজানার দেশে, যে দেশে একবার গেলে আর ফেরা যায় না কোনোভাবেই। মৃন্ময়ী, এ কিছুতেই হতে পারে না মৃন্ময়ী, তুমি এরকম ভাবে ছেড়ে চলে যেতে পারো না। আমাদের ছেলেটার কি হবে? তুমি এভাবে যেতে পারো না মৃন্ময়ী, এভাবে অসময়। পিসিমা, পিসিমা কোথায় আপনি? তাড়াতাড়ি একবারটি কক্ষে আসুন, দেখুন মৃন্ময়ী চোখ খুলছে না। জয়প্রকাশের অমনধারা চিৎকার চেঁচামেচি শুনে বিশাল বড় প্রাসাদ সমতুল্য অট্টালিকার মধ্যে থাকা অধিকাংশ মানুষ ছুটে এসে উপস্থিত হলো কক্ষের ঠিক বাইরে চৌকাঠ গোড়ায়। ততক্ষণে ভীষণ রকমের অসহায়ভাবে কান্নায় ভেঙে পড়েছে সেই বাড়ির কর্তা তথা তরুণ যুবক জয়প্রকাশ মিত্র। জয়প্রকাশের হাঁকডাক কানে যেতেই মিত্র বাড়ির বৃদ্ধা পিসিমা ঢুকে এলেন কক্ষের ভেতর। পিসিমা, পিসিমা এসেছো? মৃন্ময়ী আর নেই মনে হচ্ছে পিসিমা, মৃন্ময়ী আর নেই। জয়প্রকাশের কথা শুনে মিত্রবাড়ির পিসিমা তথা বৃদ্ধ প্রভাবতী দেবীর দুই চোখ জলে জলজল করে উঠল। তার বুকের ভেতরটা কেমন যেন তীব্র মোচড় দিল। তিনি দ্রুত পায়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, কই সর দেখি, একটু সরে যা দেখি, আমাকে দেখতে দে, এখনই এত ভেঙে পড়িস না। পিসিমার কথা শুনে জয়প্রকাশ বিছানার সামনে থেকে কিছুটা সরে দাঁড়াতেই বৃদ্ধা প্রভাবতী দেবী বিচলিতভাবে নিজের হাতের আঙুল মৃন্ময়ীর নাকের কাছে নিয়ে গিয়ে তার বাঁ হাতের নাড়ি টিপে বেশ খানিকটা সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর একরাশ হতাশার সাথে ধপ করে বসে পড়লেন বেতের মোড়ার ওপর। তার দুই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল লবণাক্ত জলের ধারা। প্রভাবতী দেবীর বুকের ভেতরটা এক নিমেষে কেমন যেন শূন্য হয়ে গেল, ফাঁকা মরুভূমির মতন খাঁ খাঁ করে উঠল। কি হলো, কি হলো পিসিমা? তুমি এরকম এরকম চুপচাপ হয়ে গেলে কেন? এরকম ধপ করে বসে পড়লে কেন? তাহলে কি আমার ধারণাই ঠিক? ভগবান, এ তোমার কেমন বিচার? আমি তো জ্ঞান তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কি অপরাধের শাস্তি দিচ্ছ আমাকে? ওই নিষ্পাপ শিশুটাকে কোন অপরাধের শাস্তি দিচ্ছ? কেন এরম ভয়াবহ পরিণতি ভগবান? মৃন্ময়ী, মনকে শান্ত কর জয়প্রকাশ। আমি জানি তোর বুকের ভেতর এখন কি সাংঘাতিক কালবৈশাখী ঝড় উঠেছে, কিন্তু তবুও বলছি, তোর বাচ্চা ছেলেটার কথা ভেবে অন্তত নিজেকে একটু শক্ত কর। এই, তোরা কে কোথায় আছিস? এই তাড়াতাড়ি একবার বৈদ্যমশাইকে ডাক দে তো। আমি বিলক্ষণ বুঝতে পারছি আর কোনো আশা নেই, কিন্তু তবুও যদি তিনি এসে একটু পরীক্ষা নিরীক্ষা করেন অন্তিমবারের মতো। বৃদ্ধা প্রভাবতী দেবী জয়প্রকাশের সামনে চোখের জল গোপন করলেন ঠিকই, তাকে তিনি শান্ত হওয়ার কথা বললেন বটে, তবে বৃদ্ধার নিজেরই অবস্থা হয়ে উঠেছিল শোচনীয়। মৃন্ময়ী বউকে তিনি বড় ভালোবাসতেন, বড় স্নেহ করতেন, আর সেই বউই কিনা এভাবে এত অল্প বয়সে ছোট একটা 3 বছরের বাচ্চা ছেলেকে রেখে মারা গেল, এ কথা বিশ্বাস করা সত্যিই বড় কঠিন। মৃন্ময়ীর এই অকাল পতন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না তিনি।
তাই তো এক ঝলক মৃন্ময়ীর দিকে তাকাতেই এক মুহূর্ত কালবিলম্ব না করে সেই ঘর থেকে চলে এলেন প্রভাবতী দেবী। মৃন্ময়ীর মুখটার মধ্যে কি ভীষণ রকমের মায়া মিশেছিল। তার মুখ দেখে বোঝার সামান্যতম উপায় নেই যে সে মৃত। মনে হচ্ছিল মৃন্ময়ী যেন নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন। মাথা ভরা টকটকে লাল সিঁদুর, টানা টানা পদ্মফুলের পাপড়ির মতন বন্ধ দুই চোখ, নাকে সোনার গোল নথ, পরনে তার লাল শাড়ি। প্রায় 15 দিন যাবৎ ভীষণ রকমের অসুস্থ হয়ে বিছানা শয্যাশায়ী ছিল মৃন্ময়ী। অবশেষে আজ এই সন্ধ্যাকালে তার যাবতীয় কষ্ট এবং যন্ত্রণার অবসান ঘটল। বহু কবিরাজ এবং বৈদ্য এসেও মৃন্ময়ীকে সুস্থ করে তুলতে পারেননি। তার নাকি কি যেন এক অজানা দুরারোগ্য ব্যাধি হয়েছিল। একটু একটু করে ফুলের মতন মিষ্টি মেয়েটা কেমন যেন শুকিয়ে যেতে লাগলো চোখের সামনে। বেলিয়াতর গ্রামের মিত্রবাড়ির মতো সুনাম এবং সম্ভ্রান্ত বনেদি পরিবার সেই তল্লাটে আর একটিও নেই। সে অঞ্চলে মিত্রবাড়ির নাম শোনেনি এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। 8 থেকে 80 সকলেই জানে মিত্র পরিবারের কথা। এই মিত্রবাড়ির একমাত্র বর্তমান উত্তরসূরি হল জয়প্রকাশ মিত্র। জয়প্রকাশের বাবা ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে তার মা এবং বিধবা পিসি মিলে তাকে বহু কষ্টে মানুষ করে। আজ 2 বছর হল জয়প্রকাশের মাও গত হয়েছেন। এখন মিত্রবাড়ির একমাত্র প্রবীণা অভিভাবক বলতে রয়েছেন জয়প্রকাশের বৃদ্ধা পিসিমা তথা প্রভাবতী দেবী। মিত্রবাড়ির বউয়ের এমন অকাল পতনের কারণে সমগ্র পরিবার জুড়ে নেমে এলো নিদারুণ থমথমে ভাব আর শোকের কালো ছায়া। সেই বাড়িতে থাকা সমস্ত প্রহরী, কাজের লোক, ঠিকাদার, পরিচালক সহ সমস্ত ব্যক্তিরা মর্মাহত হয়ে পড়ল মৃন্ময়ীর মৃত্যু সংবাদ শুনে। মৃন্ময়ী ছিল সাক্ষাৎ রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী সমতুল্যা। তার মতন মিষ্টি ব্যবহার বড় কম মানুষের মধ্যেই দেখা যায়। অত বড় ধনী পরিবারের বউ হওয়া সত্ত্বেও তার মধ্যে এতটুকু অহংকার ছিল না। দিন দরিদ্র সাধারণ মানুষের কাছে মৃন্ময়ী ছিল সাক্ষাৎ মা জননী, মা অন্নপূর্ণা। মৃন্ময়ীর কাছে অসহায় অবস্থায় যে বা যারা এসে উপস্থিত হতো তারা কেউই খালি হাতে ফিরে যেত না। হঠাৎ করে মৃন্ময়ীর এমন অকাল পতনে সকলেরই মাথার ওপর থেকে যেন সহসা স্নেহের হাতটা সরে গেল। গোটা গ্রাম সহ সমগ্র তল্লাটের মানুষ ভেঙে পড়ল অন্তিম বারের মতো একবার মৃন্ময়ীকে দুচোখ ভরে দেখার জন্য। না না, দাঁড়াও দাঁড়াও, তোমরা এইভাবে আমার কাছ থেকে মৃন্ময়ীকে নিয়ে যেও না। আমি আবার কি নিয়ে বাঁচবো? আমার ছোট্ট বাচ্চা ছেলেটার কি হবে? পিসিমা, পিসিমা, ওরা নিয়ে চলে যাচ্ছে। পিসিমা, মৃন্ময়ী, যেও না, আগে ছেড়ে। মৃন্ময়ী, দাঁড়াও, যেও না। মৃন্ময়ী। জয়প্রকাশ বাবা, শান্ত হ। তুই যদি এমন ভেঙে পড়িস তাহলে তোর বাচ্চাটার কি হবে বল দেখি। নিজেকে শক্ত কর। তুই অন্তত ছেলেটার কথা ভেবে বাস্তবটা একটু বোঝার চেষ্টা কর বাবা। মৃন্ময়ী আর আমাদের মধ্যে নেই। ওর নিথর দেহটা বুকের মধ্যে আঁকড়ে ও কোনো লাভ হবে না। প্রাণহীন দেহ পচনশীল, তার সৎকার করতে হবে যথাসময়ে, উপযুক্ত বিধি নিষেধ মেনে। তা না হলে ওর অতৃপ্ত আত্মা শান্তি পাবে না বাবা। এই আমি তোমাদের আদেশ দিচ্ছি, এই তোমরা দেহখানি নিয়ে এখন যেতে পারো। মিত্রবাড়ি থেকে মৃন্ময়ীর প্রাণহীন দেহখানা খাটিয়ায় তুলে সব যাত্রীর দল অন্ধকার পথে মশালের আলো হাতে নিয়ে এগিয়ে চলল সামনের দিকে। তাদের গন্তব্যস্থল হল বেলিয়াতর গ্রামের মহাশ্মশান। আকাশে বাতাসের মধ্যে কেবলই মিশে রইল এক বিষণ্ণতার ছাপ, এক বুক ফাটা চাপা আর্তনাদ এবং নিদারুণ অসহায়তা। শুধুমাত্র মিত্রবাড়িতেই নয়, গোটা তল্লাট জুড়ে মানুষদের অন্তরে অন্তরে গভীর শোকের সৃষ্টি করল। সকলেই চোখের জলে বিদায় জানালো মৃন্ময়ীকে। ঠাকুরমশাই,
এবার তাহলে একখানা গল্প হোক নাকি? কিশোরীর এই প্রস্তাব শুনে আমার বুকের ভেতরটা কেমন দপ করে লাফিয়ে উঠল। ঠাকুরমশাই সবেমাত্র পাসিংসো সিগারেটের প্যাকেটটা খুলে একখানি সিগারেট বের করে তাতে আগুন ধরাচ্ছিলেন। এই রকম সময় গল্প বলার কথাটা এভাবে বলা হয়তো একেবারেই ঠিক হলো না। তিনি হয়তো ভীষণ রকম চটে যাবেন, রাগ করবেন কিশোরীর এই কথা শুনে। তবে আমি যেরকমটা ভেবেছিলাম তেমন কিছুই ঘটল না। ঠাকুরমশাই তার অত্যন্ত পছন্দের সিগারেটে একটা লম্বা তৃপ্তির টান দিয়ে নাক ও মুখের মাধ্যমে গলগল করে ধোঁয়া ছেড়ে বললেন, বলবো বলবো, এত উতলা হয়ে পড়ছো কেন? আমি কি আর জানি না তোমরা কেন বারবার নানান প্রাকৃতিক দুর্যোগ অগ্রাহ্য করে, অমান্য করে এইভাবে আমার এই গৃহে ছুটে আসো? হ্যাঁ, সে তো আমার ওই গল্প শোনার লোভেই ভায়া। তোমরা আমার বাড়িতে এসছো, এই এত বছর ধরে তো আসছো। আমি তোমাদের কোনোদিনও একটা ঘটনার কথা বলে শোনাইনি আজ পর্যন্ত। তেমনটা হয়েছে? হয়নি তো। তাহলে এইবারেও হবে না। তোমরা একটু ধৈর্য ধরে বসো, আমি একটু শান্তি করে ধূমপানটা করি, তারপর না হয় একটা সত্যি ঘটনার কথা বলবো, হ্যাঁ, যা আমার অতীত জীবনে ঘটেছিল। এই কথা বলে ঠাকুরমশাই এবার বাইরের তিমিরাচ্ছন্ন প্রকৃতির দিকে তাকিয়ে রইলেন। এতক্ষণ ধরে বৃষ্টি না হলেও এবার বৃষ্টি আরম্ভ হলো। প্রথমে ঝিমঝিম করে এবং পরবর্তীতে ঝমঝম করে মুষলধারে বর্ষণ শুরু হলো। এখন যাকে বলে শ্রাবণ মাসের ভরা বর্ষার সময়। আজ রবিবার হওয়ার কারণে সারাটা দিন আমরা ঘরে ছিলাম। আমার কিংবা কিশোরী আমাদের কারোর অবসর সময় ঘরে বসে থাকতে একেবারেই ভালো লাগে না। তাই তো ছুটির দিনে সঠিকভাবে সময় কাটানোর জন্য আমরা বারবার ছুটে আসি মঠলেনে, তারানাথ তান্ত্রিক তথা ঠাকুর মশাইয়ের গৃহে। তার মুখ থেকে তার অতীত জীবনে ঘটা বিভিন্ন কাহিনীর কথা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। ঠাকুরমশাইয়ের বলা বিভিন্ন আধিভৌতিক অতিলৌকিক কাহিনী যতই আমাদের অবিশ্বাস্য কিংবা অযৌক্তিক বলে মনে হোক না কেন, তার গল্প বলার মধ্যে এমন একটা ভাব থাকে যার জন্য আমরা মন্ত্রমুগ্ধের মতো তার বলা প্রত্যেকটা ঘটনা শুনতে থাকি, নির্বাক শ্রোতার মতো। ঠাকুরমশাইয়ের গল্পের আসরে একবার যে ব্যক্তি বসবে, সে গল্প শেষ না হয়ে মাঝপথে যে কিছুতেই গল্পের আসর ছেড়ে উঠতে পারবে না, এ বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত। রান্নাঘরের ভেতর থেকে ঠাকুরমশাইয়ের ছোট কন্যা চারি এসে আমাদের সামনে নামিয়ে রাখলো উফ চায়ের পেয়ালা আর সাথে একটি বড় পাত্রে মুড়ি মাখা। কাকাবাবু, আপনাদের জন্য একটু গরম চা আর সাথে ছোলা মুড়ি মাখা বানিয়ে আনলাম, খেয়ে বলুন দেখি চাটা কেমন হয়েছে। চারির এই কথা শুনে কিশোরী যেন একেবারে মহা আনন্দে উত্তেজিত হয়ে লাফিয়ে উঠল। তার মুখে ফুটে উঠল অফুরন্ত হাসির ঝলমলে আভা। চারির উদ্দেশ্যে কিশোরী এবার গদগদ হয়ে বলল, আহা চারিমা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? এই রকম বৃষ্টির দিনে তুমি যে আমাদের কথা ভেবে চা করে এনেছো, এই যথেষ্ট। আর তোমার হাতের চা কিংবা অন্যান্য খাবার তো আমরা আগেও খেয়েছি। যাই বলো, তুমি খুব সুন্দর রান্না করো। আমি না খেয়েই বাজি ধরতে পারি যে এই চাটাও অপূর্ব স্বাদের হয়েছে। ঠাকুরমশাই ঠিকই বলেন, তুমি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তাই তো এত অল্প বয়সেও এভাবে সব দিকে সব সময় নজর রাখতে পারো। এটা কিন্তু একেবারে সহজ কোনো কথা নয়। কিশোরীর কথা শুনে চারি মৃদু হেসে চলে গেল রান্নাঘরের দিকে, তার হাতের বাদবাকি কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে। আমি এক পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা নিলাম নিজে এবং অপর একটা দিলাম কিশোরীকে। চায়ের পেয়ালায় স্বল্প চুমুক বসিয়ে ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। তোমরা তো জানো যে অতীতে আমি একটু ভবঘুরে স্বভাবের মানুষ ছিলাম। দীর্ঘদিন ধরে আর 5টা সাধারণ গৃহস্থের মতন গৃহে থেকে সংসার করা আমার পক্ষে একেবারেই সম্ভব হতো না। 4 দেওয়ালের ওই গণ্ডিবদ্ধ জীবনে আমার বরাবরই দম বন্ধ হয়ে আসতো। তাই তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অচেনা অজানা স্থানে ঘুরে বেরিয়েছি কেবলমাত্র পরমেশ্বরের উপর আস্থা রেখে। আজ এখানে থাকলে কাল কোথায় যাব তা জানতাম না।
এবেলা এক মুঠো খাবার জুটলে ও বেলায় কি খাবো তাও অজানা ছিল। কিন্তু আমার কোনোদিনও খাবারের সামান্যতম অভাব হয়নি। আসলে মধুসুন্দরী দেবী আমায় আশীর্বাদ করেছিলেন যে জীবনে আমার নাকি খাওয়া পড়ার অভাব হবে না। তাই তো দেবীর আশীর্বাদে সেই অভাব আমায় কোনোদিনও স্পর্শ করতে পারেনি। কোথাও না কোথাও থেকে খাবার ঠিকই চলে এসেছে। একটানা দীর্ঘ কয়েক সপ্তাহ কিংবা মাস বাইরে থাকার পর আমার যখনই পরিবারের জন্য ভীষণ মন খারাপ করত কিংবা মায়ের মুখখানি মনের আঙিনায় ভেসে উঠত, তখনই আমি ঘরে ফিরে আসতাম। বুঝলে কিশোরী, এই জগতে মাতৃশক্তি বড় আশ্চর্য শক্তি। তাকে উপেক্ষা করার ক্ষমতা আমাদের কারোর নেই। তা সেইবার আমি ঘরে এসেছি কয়েকটা দিন থাকবো বলে। কিছুদিন কেটে গেছে। এমন এক পর্যায়ে দুপুরের মধ্যাহ্ন প্রহরে আমাদের ঘরের ঠিক বাইরের বন্ধ দরজার মুখোমুখি একখানা জুড়ি গাড়ি এসে সশব্দে থামল। আর তারপরেই শোনা গেল দরজার অপর প্রান্ত হতে ঠক ঠক শব্দে করাঘাতের জোরালো আওয়াজ। তারানাথ, বাবা তারানাথ, একটিবার গৃহের দরজাখানা খোলো। তারানাথ, তুমি কি আমার কথা শুনতে পারছো? আমি ঘরের দাওয়ায় বসেছিলাম। বাইরে থেকে ভেসে আসা আওয়াজ শুনে বিলক্ষণ বুঝতে পারলাম এই কণ্ঠস্বর আসলে কোনো এক বৃদ্ধা রমণীর। তবে গলার আওয়াজটা আমার ভীষণ পরিচিত বলে মনে হলো। এতটুকু কাল বিলম্ব না করে আমি তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে সোজা এগিয়ে গেলাম বন্ধ সদর দরজার দিকে। দরজার আগল খুলে দেওয়া মাত্রই যাকে দেখলাম তাকে দেখে আমি বেশ আনন্দিত হলাম, আবার একই সাথে খানিকটা চমকিত হলাম বটে। আরে প্রভাবতী দেবী, আপনি এখানে? আসুন আসুন, ভেতরে ঢুকে আসুন। কি পরম সৌভাগ্য আমার, আপনি আমার গৃহে এসেছেন। দরজা খুলে বাইরের দিকে তাকাতেই আমি দেখলাম বেলিয়াতোর গ্রামের সম্ভ্রান্ত বনেদি পরিবার তথা মিত্রবাড়ির কর্ত্রী প্রভাবতী দেবী এসে উপস্থিত হয়েছেন। সেথায় বুঝতে পারলাম যে জুড়ি গাড়িটার শব্দ আমি পেয়েছি তাতে করেই তিনি এসেছেন। বেলিয়াতোর গ্রামে আমি বেশ কয়েকবার গিয়েছি নানান সময় বিভিন্ন সমস্যার সমাধান করতে। সেই সূত্রে মিত্রবাড়ির সদস্যদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে প্রভাবতী দেবীর চোখ মুখ দেখে আমার একেবারে ভালো ঠেকল না। মনে হলো তার মুখখানা কেমন যেন ফ্যাকাশে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে। দুই চোখের মধ্যে ঘনিয়ে আছে হতাশার কালো মেঘ। প্রভাবতী দেবী আমার দিকে তাকিয়ে মুখে সৌজন্যমূলক হাসি হাসার চেষ্টা করলেন ঠিকই, তবে তিনি ঠিক পারলেন না। সম্পূর্ণ ব্যর্থ হয়ে বলে উঠলেন, তারানাথ, তোমার সাথে আমার কিছু বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তুমি ভিতরে চলো বাবা। তোমাকে যতক্ষণ না আমি মনের সব কথা বলতে পারছি ততক্ষণ যে আমি কিছুতেই শান্তি পাবো না। আমার বুকের ভেতরটা একটা ভারী পাথরের বোঝা যেন চেপে রয়েছে। আসুন আসুন প্রভাবতী দেবী, আসুন। আপনাকে দেখে সত্যি বড় বিচলিত, উদ্বিগ্ন এবং উত্তেজিত লাগছে। বুঝতে পারছি কিছু একটা ঘটেছে। আচ্ছা, আপনারা সবাই সুস্থ আছেন তো? সবকিছু কুশল মঙ্গল তো? না তারানাথ, কিচ্ছু ঠিকঠাক নেই। সব কিছু সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে এক বিধ্বংসী অশনি ঝড়ের কবলে পড়ে। আজ তোমায় আমি সে সমস্ত কথাই বলবো বলে এত দূর থেকে তোমার কাছে ছুটে এসেছি। আচ্ছা, বেশ বেশ, আমি আপনার সব কথা শুনবো। তবে আপনি আগে দয়া করে আমার ঘরের ভেতরে আসুন। বাইরের এই কড়া রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি ঘরের ভেতরে এসে শীতল ছায়ায় বসে কিছুটা জল বাতাসা মুখে দিন।
একটু স্বাভাবিক হন, তারপর না হয় আমায় আপনি সবটা বলবেন, আমি মন দিয়ে শুনব। আমার কথা শুনে প্রভাবতী দেবী এবার ঢুকে এলেন সদরের চৌকাঠ পেরিয়ে। আমি দাওয়ার ওপর চাটাই বিছিয়ে দিতেই তিনি সেখানে বসলেন। ঘরের ভেতর থেকে ছোট কাঁসার রেকাবির থালায় কিছু গুড়ের বাতাসা আর এক ঘটি শীতল জল এনে তার উদ্দেশ্যে নামিয়ে রাখতেই তিনি দুটো বাতাসা মুখে ভরে তা চিবিয়ে বেশ অনেকটা জল পান করলেন। প্রভাবতী দেবীর উদ্দেশ্যে আমি এবার জিজ্ঞেস করলাম, বলুন প্রভাবতী দেবী, কি এমন গুরুতর সমস্যা হয়েছে আপনাদের পরিবারে, যার কারণে আপনাকে এভাবে ছুটে আসতে হলো আমার কাছে? প্রভাবতী দেবী কাপড়ের আঁচল দিয়ে কপালে ফুটে ওঠা সদ্য শিশির বিন্দুর ন্যায় ঘামটা মুছলেন। আমি প্রখর দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে। দেখলাম বৃদ্ধার দুই ঘোলাটে চোখের মধ্যে যে জিনিসটা উঁকি মারছে তা আতঙ্ক ছাড়া আর কিচ্ছু নয়। প্রভাবতী দেবী এবার ভাঙা ভাঙা গলায় বলতে আরম্ভ করলেন, তারানাথ, তুমি তো জানো যে আমাদের পরিবারের বর্তমান উত্তরসূরি হলো আমার ভাইপো জয়প্রকাশ মিত্র। আশা করি ওর স্ত্রী মৃন্ময়ীকেও তুমি চেনো আর দেখেওছো। হ্যাঁ প্রভাবতী দেবী, মৃন্ময়ীকে আমি খুব ভালোভাবেই চিনি, তার সাথে আমার খুব ভালো পরিচয় রয়েছে। কিন্তু কেন বলুন তো, আপনি হঠাৎ করে মৃন্ময়ীর বিষয়ে কথা বলতে আরম্ভ করলেন, আর আপনার গলাটা ওইভাবে কেঁপে উঠলই বা কি জন্য? তারানাথ, সব কিছু শেষ হয়ে গেছে গো। আজ থেকে প্রায় 1 মাস পূর্বে মৃন্ময়ীর মৃত্যু হয়েছে। সে আমাদের সকলকে ফেলে রেখে চিরতরের জন্য চলে গেছে। প্রভাবতী দেবীর কথা শুনে আমার মস্তিষ্কে যেন বিনা মেঘে বজ্রপাত ঘটল। আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। মৃন্ময়ীর সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। আমি জানতাম মৃন্ময়ী এবং তার স্বামী জয়প্রকাশ, তারা দুজনেই অত্যন্ত ভালো প্রকৃতির মানুষ। অত বড় ধনী পরিবারের গৃহকর্তা আর গৃহকর্ত্রী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ছিল না বিন্দুমাত্র অহংবোধ। বিভিন্ন প্রজার বিপদে আপদে তারা সব সময় পাশে থাকত। এক কথায় যাকে বলে মাটির মানুষ। সেই মৃন্ময়ীর এমন অকাল পতনের সংবাদ শুনে বেশ কিছুটা সময় লাগলো নিজেকে ধাতস্থ করতে। এসব আপনি কি বলছেন প্রভাবতী দেবী? এই অঘটন ঘটল কিভাবে? হ্যাঁ তারানাথ, সত্যি এই কথা বিশ্বাস করা বড় কঠিন একটা বিষয়। আমাদের পরিবারের মানুষরা তো কিছুতেই মেনে নিতে পারছিল না মৃন্ময়ীর এমন অকাল মৃত্যুর সংবাদ। আসলে কি বলতো, জন্ম মৃত্যুর উপর তো আর কারোর কোনো হাত নেই। তাই এক্ষেত্রে আমাদের কিছুই করার ছিল না। কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, আমরা সামান্য কোনো ত্রুটি রাখিনি তাকে সুস্থ করে তোলার চেষ্টায়। বহু জায়গা থেকে নানা ধরনের কবিরাজ বৈদ্য সহ বিভিন্ন চিকিৎসককে আনা হয়েছিল, অথচ কেউই মৃন্ময়ীকে সুস্থ করে তুলতে পারেনি। কিছু কিছু বিশেষ চিকিৎসকের মতে তার নাকি অজানা কোনো এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল। 3 দিন চোখের সামনে যেন মেয়েটা কেমন শুকিয়ে যাচ্ছিল। প্রথম দিকে চলাফেরা করতে পারলেও কিছুদিন পর থেকে সে সম্পূর্ণরূপে শয্যাশায়ী হয়ে পড়ল। এইভাবে 15 দিনের অপরিসীম যন্ত্রণার কষ্ট ভোগ করে মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল গো। প্রভাবতী দেবীর বুক ঠেলে উঠে এলো একটা দীর্ঘশ্বাস। তার 2 চোখ ছলছল করে উঠল, যেন এখনই চোখের জল বানভাসী বন্যার মতো নেমে আসবে তার 2 গাল বেয়ে। পুনরায় তিনি বলতে আরম্ভ করলেন, মৃন্ময়ের মৃত্যুর পর জয়প্রকাশ অত্যন্ত ভেঙে পড়ল। তার ছোট্ট ছেলেটির কষ্ট 2 চোখে দেখা যাচ্ছিল না। আমি আর আমাদের পরিবারের গুরুদেব সিদ্ধান্ত নিলাম কিছু একটা ব্যবস্থা করার। তা না হলে ওই বাচ্চাটাকে যে কিছুতেই প্রাণে বাঁচানো যাবে না।
তবে এ কাজে প্রয়োজন হয়ে পড়ল জয়প্রকাশের ছেলে রাঘবের মায়ের অভাব পূরণ করার মতো একজন নারীর। আমাদের পরিবারের গুরুদেব বিধান দিলেন জয়প্রকাশের দ্বিতীয় বিবাহের। এক শুভ নক্ষত্র যোগে বিবাহের লগ্ন 12 দিনের মাথায় জয়প্রকাশ এক প্রকার বাধ্য হয়ে পুনরায় বিয়ের পিঁড়িতে বসল। আমাদের মিত্র বাড়ির নায়েব মশাইয়ের একমাত্র মেয়ে মাধবীর সাথে। যদিও দ্বিতীয়বার বিয়ে করার প্রস্তাবে একেবারেই মত ছিল না জয়প্রকাশের, কিন্তু আমি ওকে বাধ্য করালাম রাজি হতে। তুমি বলো তারানাথ, ওইটুকুনি একটা বাচ্চা ছেলে কি কখনো মা ছাড়া থাকতে পারে? আর জয়প্রকাশের কথাও তো ভাবতে হবে। গোটা জীবনটা যে ওর বাকি রয়ে গেছে। মৃতা স্ত্রীর কথা ভেবে সে যদি বিরহ যন্ত্রণায় সমস্ত সংসারের কথা ভুলে যায়, তাহলে যে সবকিছু বেসে যাবে। তাই আমাকেই কঠিন হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো। আমি আর আমাদের মিত্র বাড়ির সকলেই নায়েব মশাইয়ের মেয়ে মাধবীকে খুব ভালোভাবে জানতাম যে যেমন নরম ঠিক তেমনই ভদ্র স্বভাবের মেয়ে। 7 চড়ে মুখে রাগ কাটে না, বড় মোলায়েম তার ব্যবহার। আমাদের পরিবারের বউ হওয়ার জন্য সে একেবারে উপযুক্ত। আমরা সকলেই শতভাগ নিশ্চিত ছিলাম জয়প্রকাশের ছোট ছেলে রাঘবের দেখভাল করার জন্য মাধবী সত্যি উপযুক্ত। সে রাঘবকে নিজের ছেলের মতোই মানুষ করবে আর জয়প্রকাশকেও ভালোবাসবে। কিন্তু তারানাথ, হঠাৎ করে কোথা থেকে যে কি সব বিপত্তি ঘটতে শুরু করলো তা আমি তোমায় ভাষায় বলে বোঝাতে পারবো না বাবা। বর্তমানে আমাদের পরিবারের ওপর এক অমঙ্গলের অশনি কালো ছায়া নেমে এসেছে। সবকিছু একেবারে উল্টে পাল্টে যাচ্ছে গো। তাই তো কোনো উপায় খুঁজে না পেয়ে আমি আজ এক প্রকার বাধ্য হয়ে তোমার কাছে এলাম। আমি জানি আমাদের মিত্র পরিবার যে ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছে, তার থেকে আমাদের যদি কেউ রক্ষা করতে পারে তাহলে সেটা একমাত্র তুমিই পারবে। তুমি ছাড়া অন্য কেউ নয়। এসব আপনি কি বলছেন প্রভাবতী দেবী? এত কিছু ঘটে গেছে এই অল্প সময়ের মধ্যে। আমার সত্যি ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে যে মৃন্ময়ী আর আমাদের মধ্যে নেই। আমি অন্তর থেকে তার কথা ভেবে বড় বেদনা অনুভব করছি এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি যাতে তার আত্মার শান্তি হয়। কিন্তু প্রভাবতী দেবী, আপনার এখানে আসার কারণটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার হলো না। আপনি যে বললেন বর্তমানে আপনাদের পরিবারের ওপর ঘনিয়ে এসেছে এক অমঙ্গলের কালো ছায়া, কোনো এক বিধ্বংসী অশনি অশুভ ঝড় নাকি সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে, সেই ব্যাপারে এবার আমাকে একটু খোলসা করে বলুন, সবটা বলুন। আর খেয়াল রাখবেন কোনো কিছু যেন বাদ না যায়। সমস্যার কথা সঠিকভাবে না জানলে সমাধান করাটাও কিন্তু খুবই কষ্টের বিষয়। তোমাকে কি বলবো তারানাথ, মৃন্ময়ীর আত্মা মুক্তি পায়নি। সতৃপ্ত অবস্থায় সম্পূর্ণ বিদেহী আত্মারূপে ঘুরে বেড়াচ্ছে আমাদের মিত্র বাড়ির অন্দরমহলে। আমি বেশ কয়েকবার রাতের অন্ধকারে ওকে দেখেছি। হ্যাঁ তারানাথ, তুমি বিশ্বাস করো আমার কথা, আমি সত্যি তাকে দেখেছি। প্রথম মনের ভুল বা চোখের ভুল ভেবে আমি এড়িয়ে গেলেও পরবর্তীকালে বুঝতে পেরেছি মানুষের 1-8বার ভুল হয়, কিন্তু বারবার তো নয়। সে সত্যি আমাদের পরিবারের মায়া ত্যাগ করে যায়নি। তার নশ্বর দেহখানি চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও আত্মাটা রয়ে গেছে। সে কি প্রভাবতী দেবী, আপনি পুরোপুরি নিশ্চিত হয়ে বলছেন যে সত্যি মৃন্ময়ীর অতৃপ্ত আত্মার মুক্তি ঘটেনি? হ্যাঁ তারানাথ, আমি যা বলছি তা সম্পূর্ণ সজ্ঞানে। আমি বেশ কয়েকবার তাকে দেখেছি। সে যেন আমাকে কিছু একটা বলতে চায়, কিছু একটা বোঝাতে চায়, কিন্তু আমি যে তার ভাষা বুঝতে পারি না। সত্যি কথা বলতে কি, মৃন্ময়ীকে দেখে আমার এখন বেশ ভয় লাগে। বারবার মনে পড়ে যায় মৃত্যুশয্যায় শুয়ে থাকা ওর ওই ফ্যাকাশে রক্তশূন্য মুখটার কথা। আমি সম্পূর্ণরূপে সাহস হারিয়ে ফেলি যখনই দেখি এক মৃতা নারীর আত্মা আমার সম্মুখ ভাগে এসে দাঁড়িয়েছে। বাস্তবের মাটিতে যার কোনো অস্তিত্ব নেই, সে যদি হঠাৎ করে একটা জমাট বাঁধা আধারের মাঝে আবির্ভূত হয়, তাহলে তো ভয় পাওয়ারই কথা। মৃন্ময়ীর ভয়ে আমি রাতে ভালো করে ঘুমোতে পারি না।
সারা ঘর আলোয় আলোকিত করে রাখি। শুনেছি আলো জ্বললে নাকি অতৃপ্ত আত্মারা আসে না। তবে তারানাথ, প্রধান সমস্যার বিষয় তোমাকে এখনো কিছুই বলিনি, এবার বলবো। বৃদ্ধা প্রভাবতী দেবীর মুখ জুড়ে এবার দুশ্চিন্তা ঘনিয়ে এলো আষাঢ়ের কৃষ্ণবর্ণ মেঘের ন্যায়। তার কপালে চওড়া ভাঁজ পড়ল। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রভাবতী দেবীর দিকে তাকিয়ে গাম্ভীর্যপূর্ণ স্বরে জিজ্ঞেস করলাম, আপনাদের মিত্রবাড়িতে ঠিক কি সমস্যা ঘটতে শুরু করেছে প্রভাবতী দেবী? তারানাথ, মৃন্ময়ীর আত্মা ফিরে এসেছে সবকিছু শেষ করে দিতে। ও প্রতিশোধ নিতে চায় আমার ওপর, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ওপর। কারণ জয়প্রকাশের দ্বিতীয় বিবাহ দিয়েছি, এই কারণে শুধুমাত্র আমাদের সাথে এরকম অঘটন ঘটছে তাই নয়, জয়প্রকাশ আর ওর বাচ্চাটা রাঘবের ওপরও নেমে আসছে একের পর এক সাংঘাতিক বিপদের ফাঁড়া। এতদিন ধরে শুনেছিলাম যে মৃত্যুর পর নাকি কোনো আত্মা তার সবচেয়ে কাছের মানুষদের নিজের কাছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর আজ এই কথার সত্যতা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তারানাথ, আমাদের মিত্র বাড়ির প্রত্যেকটা মানুষের প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে পড়েছে, কেউই সুরক্ষায় নেই। তাই জন্য তোমার কথাই মাথায় আসতে আমি তোমার দ্বারস্থ হলাম। তারানাথ, এই সংকটের হাত থেকে একমাত্র তুমি আমাদের রেহাই দিতে পারো। তুমি যেভাবে হোক মৃন্ময়ীর আত্মাকে মুক্তি দাও, না হলে ও যে সবকিছু ধ্বংস করে দেবে। সত্যি কথা বলতে কি, প্রভাবতী দেবীর মুখ থেকে শেষের বলা এই কথাগুলো শুনে আমার মনের মধ্যে এক অদ্ভুত খটকার সৃষ্টি হলো। সবকিছু কেমন যেন গুলিয়ে গেল। আমি প্রভাবতী দেবীর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললাম, আচ্ছা বেশ, ঠিক আছে প্রভাবতী দেবী, আমি যাব আপনার সাথে আপনাদের গ্রামে। গোটা বিষয়টা আমাকে একবার নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে, তবেই আমি বুঝতে পারবো আসলে ঠিক কি ঘটনা ঘটেছে। এ তো অতি উত্তম প্রস্তাব। আমি তোমার কাছ থেকে এমন ধারায় কোনো উত্তর পাবো আশা করেছিলাম। সত্যি তারানাথ, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। এরকম বিপদের দিনে তুমি যে আমার পাশে দাঁড়িয়েছ, এই যথেষ্ট। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রভাবতী দেবী। আমি যেটা করতে চলেছি সেটা আমার কর্তব্য। যে কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদের হাত থেকে উদ্ধার করাই আমার দায়িত্ব। আমি আমার সেইটুকু দায়িত্ব পালন করছি মাত্র। আপনি এখানে একটু বসুন, আমি একবার চটজলদি ঘরের ভেতর থেকে একটু ঘুরে আসছি। কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র ঝোলার ভেতরে ভরে নিতে হবে, তারপর পরিবারের সকলকে বিদায় জানিয়ে যেতে হবে আপনার সাথে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখানেই বসে তোমার জন্য অপেক্ষা করছি। ঠাকুরমশাই এবার গল্প বলা একটু থামালেন। তক্তপোষের মধ্যে থেকে পাসিংসো সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। বাইরে ঝমঝম করে একটানা বৃষ্টিপাত হয়েই চলেছে। যে হারে বৃষ্টি হচ্ছে তা দেখে পরিষ্কার বোঝা যায় যে এই বৃষ্টি চট করে থামবার নয়। চারি একখানা ছোট্ট টিমটিমে লণ্ঠন রেখে গেছে তক্তপোষ থেকে মাত্র কিছুটা তফাতে। তবে লণ্ঠনের কাঁচের গায়ে অতিরিক্ত ভূষো কালি থাকার কারণে সেই লণ্ঠনের মধ্যে থেকে যেন আলো নয়, বুঝি আরও অতিরিক্ত জমাট বাঁধা এক রহস্যময় অন্ধকার ছড়িয়ে পড়ছে সমগ্র পরিবেশ জুড়ে। মাঝে মধ্যেই কালো গগনের বুক ফালা ফালা করে আড়াআড়িভাবে নেমে আসছে সাদা বিদ্যুতের চাবুক। বিজলির সাদাটে চোখ ধাঁধানো আলোকরশ্মিতে মাত্র কিছু সেকেন্ডের জন্য হলেও পরিবেশের মধ্যে থেকে সমস্ত অন্ধকার ঘুচে গিয়ে সম্পূর্ণরূপে আলোয় ভরে উঠছে বিশ্ব চরাচর। আবার তারপরেই তা তলিয়ে যাচ্ছে অতল অন্ধকারের মহাসমুদ্রে। এ যেন এক আলো আঁধারির অদ্ভুত মায়া খেলা। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়া সমাপ্ত হলে তিনি অবশিষ্ট ফিল্টারটুকু আধ ভাঙা নারকেলের মালায় গুঁজে দিয়ে পুনরায় কাহিনী বলার প্রস্তুতি নিলেন। এসো তারানাথ, এসো, ভেতরে ঢুকে এসো। প্রভাবতী দেবীর সাথে জুড়ি গাড়ি করে
আমি যখন তাদের গ্রাম বেলিয়াতোড়ে মিশ্র বাড়ির বিশাল সিংহদ্বারের সম্মুখে পৌঁছালাম, তখন রীতিমতো অপরাহ্নের আলো ফুরিয়ে সন্ধ্যার ধূসর কালো অন্ধকার নেমে আসতে চলেছে। পাখ পাখালির দল ধরাতলের ওপর দিয়ে দলে দলে উড়ে কিচিরমিচির শব্দ করতে করতে যে যার বাসায় ফিরে যাচ্ছে। রাখালিয়া বাঁশির মতন একটা মিষ্টি সুরেলা ধ্বনি যেন মিশে রয়েছে দামাল বাতাসের সাথে। কোথা থেকে একটা মিষ্টি সন্ধ্যা মালতী ফুলের গন্ধ এসে আমার নাকে ঠেকল। তবে সিংহদ্বার পার হয়ে মিত্রবাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করতেই আমার হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ল একটা অদ্ভুত অনুভূতি। আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না সঠিকভাবে সেই অনুভূতিটা আসলে কি রকম ছিল। তবে শুধু এইটুকু বলতে পারি যে সেই রূপ অনুভূতির সাথে আমার বহুবার পূর্বে পরিচয় হয়েছে। মিত্রবাড়ির অন্দরমহলে প্রবেশ করে আমি বিলক্ষণ বুঝতে পারলাম সেই বাড়ির মধ্যে সাংঘাতিক রকমের একটা অশুভ শক্তির প্রভাব বিস্তৃত হয়ে রয়েছে। মিত্রবাড়ির সকলের সাথেই আমার পরিচয় আগে থেকে ছিল, তাই তাদের সাথে প্রাথমিক কিছু কথাবার্তা বলে সোজা চলে এলাম জয়প্রকাশের কক্ষে। তার সাথে দেখা করাটা দরকারি। প্রভাবতী দেবীও এলেন আমার সাথে। এই জয়প্রকাশ, দেখ আমি কাকে সঙ্গে করে এনেছি। ঘর সম্পূর্ণ অন্ধকার করে বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত ছেলের মাথার গোড়ায় চুপটি করে বসেছিল জয়প্রকাশ। হঠাৎ করে পিসিমার গলার আওয়াজ পেয়ে সে যেন খানিকটা চমকে উঠল। বোধহয় তার দুই চোখ বেয়ে মৃন্ময়ীর কথা ভেবে গড়িয়ে পড়ছিল লবণাক্ত জলের ধারা। সেই দুই চোখের অশ্রুবাড়ি গোপন করে পেছন ফিরে তাকাতেই সে আমায় দেখে মুখে কিছুটা সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বলল, আরে এ কি চক্রবর্তী মশাই যে, আসুন আসুন, ভালো হয়েছে আপনি আমাদের বাড়িতে এসেছেন। আশা করি পিসিমার মুখে আপনি সবটাই শুনেছেন চক্রবর্তী মশাই। দেখুন না আমার এই সুখের সংসার কেমন আজ ভাটা পড়েছে, সেখানে সব কিছু শেষ হয়ে গেল। আমি শত চেষ্টা করেও কোনো কিছু আটকে রাখতে পারলাম না, মৃন্ময়ীকে নিজের কাছে আগলে রাখতে পারলাম না চক্রবর্তী মশাই, পারলাম না। আমি জানি জয়প্রকাশ, তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা হয় না, তবুও বলবো তুমি শান্ত হও, নিজেকে একটু শক্ত করো, বাস্তবকে মেনে নাও। বাস্তব কঠিন হলেও তাকে আমাদের গ্রহণ করতেই হয়। তাছাড়া জন্ম মৃত্যুর ওপর তো আর আমাদের নিয়ন্ত্রণ নেই, তাই এরকমটা হয়েছে। মৃন্ময়ীর হয়তো এতটুকুই অল্প আয়ু ছিল। পিসিমা, তুমি এটা খুব ভালো কাজ করেছো যে চক্রবর্তী মশাইকে আমাদের বাড়িতে এনেছো। তুমি সকালবেলা জুড়ি গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেছিলে কাউকে কিছু না বলে। আমি ভীষণ চিন্তা করছিলাম। যাই হোক, তুমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় চক্রবর্তী মশাইয়ের সাথে ফিরে এসেছো, এটাই নিশ্চিন্ত। দূর পাগল, আমার আবার কি হবে? আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমার এখন কিছু হলে ক্ষতি নেই। আমি শুধু চাই তোরা সুখে শান্তিতে থাক। তোর কষ্ট, তোর এই যন্ত্রণা আমি যে আর চোখে দেখতে পারছি না, তাই তো পরিস্থিতি স্বাভাবিক করতে তারানাথকে নিয়ে এলাম। পিসিমা, তুমি কিন্তু এখন একদম এরকম উল্টোপাল্টা আজে বাজে কথা বলবে না, আমি কিন্তু ভীষণ রেগে যাব তোমার উপরে। ওই শোনো আমার পাগল ভাইপোর কথা। আচ্ছা বেশ ঠিক আছে, আমি না হয় কিচ্ছুটি বলবো না। তারানাথ বাবা, তুমি জয়প্রকাশের সাথে কথা বলো, আমি বরং তোমাদের জন্য একটু জল খাবার নিয়ে আসি। অনেকটা সময় হলো তুমি তো মুখে কিছু তোলোনি। আর সাথে জয়প্রকাশের নতুন বউ মাধবীকেও আনছি, সে বোধহয় রান্নাঘরে কাজে ব্যস্ত। বড় সুশীলা মেয়ে গো, সকল কাজে যে বড় নিপুণা। এই কথা বলে প্রভাবতী দেবী চলে গেলেন সেই ঘরের বাইরে।
মিত্রবাড়ির একটি মেয়ে এসে রেখে গেল বেশ কয়েকটা জ্বলন্ত প্রদীপ। সেই জ্বলন্ত প্রদীপের ঝলমলে আলোয় পরিপূর্ণ হয়ে উঠল কক্ষের অভ্যন্তর। জয়প্রকাশের মুখোমুখি একখানা আরাম কেদারা টেনে নিয়ে আমি বসলাম। তার সাথে বেশ কিছু কথাবার্তা বলার পর আমি সোজাসুজি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা জয়প্রকাশ, তোমার পিসিমা অর্থাৎ প্রভাবতী দেবীর মুখ থেকে শুনলাম যে তোমার স্ত্রী মৃন্ময়ীর অতৃপ্ত আত্মা নাকি তাকে বেশ কয়েকবার দেখা দিয়েছে। শুধুমাত্র তাকেই নয়, এই পরিবারের বেশ অনেক সদস্যই নাকি রাতের অন্ধকারে অশরীরী মৃন্ময়ীকে দেখেছে। মৃন্ময়ীর অশরীরী আত্মাকে কি তুমিও কখনো দেখেছ, কিংবা তাদের বলা এই সমস্ত কথা কি তুমি বিশ্বাস করো? না চক্রবর্তী মশাই, আমি আজ পর্যন্ত কখনোই মৃন্ময়কে দেখিনি একটিবারের জন্য। তবে সত্যি কথা বলতে আমি পরিষ্কার বুঝতে পারি যে সে যেন সবসময় আমার আর আমার ছেলের চারপাশেই থাকে। দিনে, দুপুরে, রাতে, ভোরে, সব সময় ভীষণ ভীষণভাবে উপলব্ধি করতে পারি আমি ওকে, অনুভব করতে পারি। মৃন্ময়ীর গায়ে সেই মিষ্টি গন্ধ, সেই গন্ধ মিশে থাকতো। গভীর রাতে সেই গন্ধ আমার নাকে আসে, আমার দেহের ভেতরে প্রবেশ করে। ঘুমের ঘোরে অবচেতন মনে বিছানায় হাত বোলাতেই মনে হয় একটা অদৃশ্য নারী শরীর যেন শুয়ে আছে আমার পাশটিতে। আচ্ছা জয়প্রকাশ, শোনো, তোমার পিসিমা আমায় বলেছেন যে মৃন্ময়ীর অতৃপ্ত আত্মা নাকি উঠে পড়ে লেগেছে তোমাদের মিত্রবাড়ির প্রতিটা মানুষের ক্ষতি করার জন্য। সে নাকি তোমাকে এবং তোমার সন্তানকে চরম বিপদে ফেলে নিজের দলে টানতে চায়। আচ্ছা, তুমিও কি এই সমস্ত কথায় বিশ্বাস করো? আমার এই প্রশ্নে রীতিমতো আঁতকে উঠে জয়প্রকাশ বলল, না না চক্রবর্তী মশাই, আমি মরে গেলেও এ কথা কখনোই মানতে পারবো না যে মৃন্ময়ী উঠে পড়ে লেগেছে আমার কিংবা আমার ছেলের ক্ষতি করার জন্য। সে তো আমার সন্তানের মা। আপনি বলুন না, একজন জননী কি কখনই পারে তার নিজের সন্তানের প্রাণ নেওয়ার চেষ্টা করতে? হ্যাঁ, এই কথা কি মেনে নেওয়া যায় ঠাকুরমশাই? আপনি বলুন না। আমি বুঝতে পারছি না পিসিমার মাথায় এ সমস্ত কথা কে ঢোকালো, অথবা তিনি কি করে এ সকল কিছু মেনে নিলেন। তবে আমাদের এই মিত্র পরিবারে যে অশুভ কিছু একটা প্রতিনিয়ত ঘটেছে, এই কথা আমি আপনাকে বলতে পারি। আমাদের গোটা পরিবারের ওপর একটা নেমে এসেছে মারাত্মক অশুভ কালো ছায়া। আমাদের পরিবারের সবকটা মানুষের মধ্যেই সবসময় কিরকম ঝগড়া লেগে আছে। আপনি তো আগেও আমাদের বাড়িতে এসেছেন, সেই সূত্রে আশা করি দেখেছেন পরিবারের সকল সদস্যের মধ্যে কত মিলমিশ ছিল। আমরা এই যৌথ পরিবার একসাথে থেকেছি বছরের পর বছর ধরে। এতদিন ধরে কারোর মতের সামান্যতম কোনো অমিল হয়নি, অথচ আজ তা হচ্ছে। টুকিটাকি নানান বিষয় নিয়েই প্রত্যেকের মধ্যে লেগে রয়েছে কথা কাটাকাটি। অধিকাংশ মানুষের মধ্যেই বিরাজ করছে অশান্তির ছায়া ঠাকুরমশাই। মানসিকভাবে অথবা শারীরিকভাবে কেউই সুস্থ নয়। আজকাল বুঝতে পারি আমার শরীরটা ক্রমশ খারাপ হচ্ছে। মৃন্ময়ীর ঠিক যেভাবে মৃত্যু ঘটেছিল এক অজানা ব্যাধিতে, ঠিক সেই রকমই একটা ব্যাধি যেন আমাকেও গ্রাস করে নিচ্ছে তিলে তিলে। আজ সকাল থেকে আমার ছেলেটার জ্বর এসেছে, জ্বর কমছেই না। এই সমস্ত বিষয় নিয়ে আমি পুরোপুরি ঘেটে রয়েছি চক্রবর্তী মশাই। কি করব কিছুই বুঝতে পারছি না। জয়প্রকাশের সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে সমস্যা বেশ গুরুতর। যতটুকু আমাকে বলা হয়েছে তার বাইরেও বেশ কিছু অজানা বিষয় রয়েছে যা আমাকে জানতে হবে। খালি চোখে যা দেখা যাচ্ছে তা হয়তো সবটা সঠিক নয়, তবে এই সমস্ত কিছুর আগে আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করলাম। কাঁধের মধ্যে থাকা লাল শালুর ঝোলার ভেতর থেকে বের করে আনলাম মা তারার একখানি শুকনো জবা ফুল।
সেই দৈব শক্তি সম্পন্ন জবা ফুল জয়প্রকাশের পুত্র ছোট্ট রাঘবের মাথায় বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে মায়ের মন্ত্রপাঠ আরম্ভ করলাম বিশুদ্ধ দেবনাগরী ভাষায়। এক অদ্ভুত নীলাভ উজ্জ্বল আলোর জ্যোতি ক্রমশ ছড়িয়ে পড়ছিল ছোট্ট বাচ্চাটির শরীর জুড়ে। মন্ত্রপাঠ সমাপ্ত হলে আমি জয়প্রকাশকে বললাম, জয়প্রকাশ, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে কাল সকালের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। জয়প্রকাশ ধন্যবাদ জানানোর জন্য তার 2 হাত জড়ো করল। আমি তার মুঠোবন্দি হাত জড়িয়ে ধরলাম। ঠিক এই রকম অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রভাবতী দেবী এবং তার সঙ্গে এক নববধূ। আমি বুঝতে পারলাম এই তবে জয়প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী মাধবী। যাও, ওনাকে প্রণাম করো। উনি কোনো সাধারণ মানুষ নন, স্বনামধন্য ব্রাহ্মণ তারানাথ চক্রবর্তী। থাক থাক মা, আর প্রণাম করতে হবে না, আমি তোমায় এমনিতেই আশীর্বাদ করছি। প্রভাবতী দেবী ও মাধবী আমাদের দুজনের জন্য যথাস্থানে খাবার রেখে সেই কক্ষ পরিত্যাগ করলেন। আমি বেশ কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনার মধ্যে গভীরভাবে তলিয়ে গিয়েছিলাম। আচমকা আমার নজর গেল জয়প্রকাশের জন্য আনা খাবার থালাটার দিকে, আর তাতেই আমি যা দেখলাম আমার বুকের ভেতরটা সঙ্গে সঙ্গে মোচড় দিয়ে উঠল। গলার কাছটা কেমন যেন শুকিয়ে এলো। এতক্ষণ ধরে চুপচাপ গল্পটা শোনার পর কিশোরী প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, আপনি জয়প্রকাশের খাবার থালায় কি এমন দেখলেন যার কারণে আপনার ওই রকম অবস্থা হলো? আমি দেখলাম তার খাবার থালার মধ্যে থাকা সমস্ত খাবার কেমন যেন লাল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম এই লাল হয়ে যাওয়ার বিষয়টা কেবলমাত্র আমার চোখেই ধরা পড়েছে, অন্য কারোর চোখে নয়। আমি চোখের ইশারায় জয়প্রকাশকে কোনো খাবার মুখে তুলতে বারণ করলাম। সে অত্যন্ত ভয় পেয়ে গেল। বুঝতে পারল যে কিছু একটা ঘটেছে, যেটা আমি আন্দাজ করতে পেরেছি। রাত্রি গভীর হয়ে গেলেও আমার ঘুম আসছিল না। মাথার মধ্যে বিষাক্ত পোকার মতো একের পর এক কামড় বসাচ্ছিল এক একটা দুশ্চিন্তা। মনের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছিল সবকিছু। মধ্যরাতের অন্ধকারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল সমস্ত মিত্রভিলা। মৃত্যুপুরীর ন্যায় নৈশ নীরবতা নেমে এসেছিল বুঝি সেই সুদূর মহাশূন্য থেকে। রাত্রে যৎ সামান্য কিছু খাওয়া দাওয়া করে আমি আমার জন্য নির্ধারিত কক্ষের মধ্যে এসে অস্থিরভাবে পায়চারি করছিলাম। মিত্রবাড়ির প্রত্যেকটা মানুষ ততক্ষণে যে যার কক্ষের ভেতর প্রবেশ করে বিছানায় শরীর এলিয়ে দিয়েছেন। ঠিক এমন সময় একটা বিজাতীয় শব্দ আমার কানে এসে পৌঁছালো। তোমাদের তো আগেই বলেছি যে সমগ্র পরিবেশ জুড়ে এতটাই নীরবতা বিরাজ করছিল যে কোথাও যদি একটা সামান্য সূচও পড়ে তাহলে সেই আওয়াজও বুঝি ঝনঝন করে উঠবে। আর সেই কারণেই আমার মনে হলো বাইরে যেন কেউ কাঁদছে। একটা চাপা আর্তনাদ আমি পরিষ্কার শুনলাম। কি বলছেন ঠাকুর মশাই? আপনি অমন গভীর রাতে বাইরের অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে থেকে কান্নার আওয়াজ পেলেন? হ্যাঁ বিভূতি, তাহলে আর বলছি কি? আমি পরিষ্কার শুনলাম বাইরে রিনরিনে মেয়েলি গলায় কে যেন সুর করে কাঁদছে। তার কান্নার মধ্যে মিশে রয়েছে বুক ফাটা আর্তনাদ এবং কোনো কিছু বোঝানোর প্রাণপণ আকুতি।
এক মুহূর্ত সময় সেই কক্ষের মধ্যে অযথা দাঁড়িয়ে না থেকে আমি আমার পরমেশ্বর কাল ভৈরব ও মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে বেরিয়ে এলাম কক্ষের বাইরে। ঘরের মধ্যে জ্বলতে থাকা একটা ছোট্ট লণ্ঠন সঙ্গে নিলাম। সেই লণ্ঠনের হলদেটে সোনালি আলো কিছুটা হলেও অন্ধকার মোচন করতে সক্ষম হলো। কক্ষের বাইরে পা রাখতে আমার উপর এক দল কনকনে শীতল বাতাস ঝাঁপিয়ে পড়ল। তবে সেই বাতাসের মধ্যে শীতলতার পরিমাণ এতটাই বেশি ছিল যে মনে হলো এই বাতাস সাক্ষাৎ শৈত্য প্রবাহের ন্যায় ঠান্ডা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কোথাও এতটুকু আলো জ্বলছে না কিংবা এক ফোঁটাও শব্দ হচ্ছে না, কেবলমাত্র ওই কান্না ব্যতীত। বহু কষ্টে বড় বেদনা বুকে নিয়ে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে সমানে কেঁদে চলেছে। সেই কান্নার আওয়াজ অনুসরণ করে আমি হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম মিত্রবাড়ির অন্দরমহলের বৈঠকখানায়। সেখানে এসে দাঁড়াতেই চোখের সামনে যা দেখলাম তাতে এটাই প্রমাণিত হলো যে প্রভাবতী দেবী এতটুকু ভুল কিছু বলেননি। কেন ঠাকুরমশাই, আপনি একথা বললেন কেন? তাহলে কি মিত্রবাড়ির বৈঠকখানায় এসে আপনি মৃন্ময়ের অতৃপ্ত অশরীরী আত্মার দেখা পেলেন? বৈঠকখানায় এসে দাঁড়াতেই আমার নাকে একটা মিষ্টি ফুলের গন্ধ এসে ঠেকল। দীর্ঘক্ষণ অন্ধকারে একভাবে থাকার কারণে আমার চোখ ততক্ষণে পুরোপুরি সয়ে এসেছিল, আর তাতেই আমি পরিষ্কার দেখলাম সেখানে দাঁড়িয়ে রয়েছে এক রমণী। তবে সেই রমণীর দেহ মোটেও রক্ত মাংস দিয়ে গড়া নয়, বরং সূক্ষ্ম সূক্ষ্ম বায়বীয় উপাদান দ্বারা নির্মিত। রমণীর মুখ আমার ভীষণ চেনা পরিচিত। আমি এর পূর্বে বহুবার তাকে দেখেছি। সে আর অন্য কেউ নয়, জয়প্রকাশ মিত্রের প্রথম পক্ষের স্ত্রী মৃন্ময়ী, যে বিগত প্রায় 1 মাস পূর্বে মারা গিয়েছে। মৃন্ময়ীকে দেখে আমার বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় রীতিমতো মোচড় দিয়ে উঠল। সহসা মনে হলো হৃদয়ের মাঝে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। মৃন্ময়ীর মাথার চুল এলোমেলো অবিন্যস্ত, সিথি জুড়ে রয়েছে টকটকে লাল সিঁদুর। পদ্ম ফুলের পাপড়ির মতো টানা টানা দীঘল 2 আঁখি, তবে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে মুক্তোর ন্যায় ঝলমলে অশ্রুবাড়ি। গোলাপি কোমল ঠোঁট, পরনে তার একখানা লাল শাড়ি, হাতে মোটা মোটা শাঁখা পলা। মৃন্ময়ীর নিদারুণ অসহায়তা দেখে আমি বুঝতে পারলাম সে কোনো একটা সমস্যার মধ্যে রয়েছে। আমি তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, এ কি মৃন্ময়ী, তুমি এইভাবে কাঁদছো কেন? আমি তোমার সম্পর্কে সব কথা শুনেছি। সত্যি এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে যে তোমাকে এরকম ভাবে এত অল্প বয়সে স্বামী সন্তান ফেলে রেখে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। কিন্তু কি কারণে তুমি মৃত্যুর পরেও মুক্তি পাওনি আমায় বলবে? তোমার অতৃপ্ত আত্মা থেকে গিয়েছে এই মিত্রবাড়ির মধ্যে, আর তুমি কাঁদছই বা কেন? আমাকে সবটা খুলে বলো। তোমার কোনো চিন্তা নেই, তোমার যা সমস্যা সে সব কিছুর সমাধান আমি করব। আমি তোমায় কথা দিলাম। বলবো ঠাকুরমশাই, আমি আপনাকে সব কথা বলবো। একমাত্র আপনি সে ব্যক্তি যে আমার কাছ থেকে সব কিছু শোনার ক্ষমতা রাখেন। এই পরিবারের অন্যান্য সকলে আমাকে দেখে ভীষণ রকমের ভয় পাচ্ছে। কেউ জ্ঞান হারাচ্ছে, তো কেউ আবার পালিয়ে যাচ্ছে। তাই তো কাউকে আমি আমার মনের কথা বলতে পারছি না। আসল ঘটনা সম্পর্কে কাউকে অবগত করতে পারছি না। পিসিমা খুব ভালো কাজ করেছেন আপনাকে এই বাড়িতে এনে। বর্তমান পরিস্থিতিতে
আপনার এখানে থাকার অতীব প্রয়োজন আছে। পরের দিন সকাল হলে মিত্রবাড়ির সকল সদস্যদের আমি বৈঠকখানায় আসার কথা বলেছিলাম। সবার প্রথমে প্রভাবতী দেবী এসে সেথায় উপস্থিত হলেন। আমি তাকে বসতে বললাম। তিনি বৈঠকখানার একেবারে একখানি নরম বেতের মোড়ায় বসলেন। আমার মুখমণ্ডলের অভিব্যক্তি দেখে তিনি বিলক্ষণ বুঝতে পেরেছিলেন যে আমি অনেক কিছু জানতে পেরেছি, যা তাদের পরিবারের বিবিধ সমস্যা সমাধানের পক্ষে হয়তো যথেষ্টই হবে। কি হলো তারানাথ, তুমি এত সকাল সকাল এইভাবে জরুরি তলব দিলে যে? এ কি বাবা, তোমার চোখে মুখের এই অবস্থা কেন? এই তারানাথ, সত্যি করে বলো তো, এই তুমি কিছু জানতে পেরেছো? গতকাল রাতে মৃন্ময়ীর অতৃপ্ত আত্মা তোমাকে কি দেখা দিয়েছে? আমি আপনাকে সব কথা বলছি, আর শুধুমাত্র আপনাকেই নয়, আমি জয়প্রকাশ, তার নতুন বউ মাধবী আর আপনাদের পরিবারের প্রতিটা সদস্যকেই এই বৈঠকখানায় আসার জন্য অনুরোধ জানিয়েছি। তাদের প্রত্যেকের সাথে আমার কিছু কথা রয়েছে। আপনি একেবারে সঠিক আন্দাজ করেছেন। গতকাল রাতে মৃন্ময়ীর অতৃপ্ত আত্মার সাথে আমার কথা হয়েছে। তার মুখ থেকে সমস্ত কিছু আমি শুনেছি, এবং আপনাদের পরিবারের সমস্যার মূলে আসলে ঠিক কী রহস্য রয়েছে তাও জানতে পেরেছি। তারানাথ, তারানাথ, আমি তোমাকে বলেছিলাম না যে মৃন্ময়ীর অতৃপ্ত আত্মা সত্যি এই মিত্র বাড়ির মধ্যে রয়েছে? দেখলে তো, এ মনের ভ্রম বা চোখের ভ্রম নয়। সত্যি ওর অতৃপ্ত আত্মা এখনো রয়ে গেছে আমাদের পরিবারে। চক্রবর্তী মশাই, ভেতরে আসতে পারি? আরে এসো এসো জয়প্রকাশ, মাধবী ভেতরে এসো। আমি তো তোমাদের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। জয়প্রকাশ ভীষণ রকমের চিন্তিত মুখ নিয়ে বৈঠকখানার অন্দরমহলে প্রবেশ করল। সাথে তার পিছু পিছু ভেতরে ঢুকল তার তৃতীয় পক্ষের সদ্য বিবাহিতা স্ত্রী মাধবী। তবে তার মুখখানি কেমন যেন ভারাক্রান্ত হয়ে রয়েছে। সে যেন কিছু বিষয় নিয়ে ক্রমাগত চিন্তা করছে। যথারীতি তারাও এসে বৈঠকখানার ভেতরে বসল। এভাবেই আরো সামান্য কিছুটা সময় অপেক্ষা করার পর পরিবারের প্রতিটা সদস্য এসে উপস্থিত হলে আমি মাধবীর মুখোমুখি এগিয়ে গিয়ে একটা আরাম কেদারা টেনে নিয়ে বসলাম। প্রভাবতী দেবীর উদ্দেশ্যে বললাম, প্রভাবতী দেবী, আপনি নিজেকে শক্ত করুন। আজ আপনারা প্রত্যেকে এমন কিছু কথা শুনতে চলেছেন যা আপনাদের ধারণা সম্পূর্ণরূপে বদলে দিতে বাধ্য। তাছাড়া আর বেশি গৌরচন্দ্রিকা না করে আমি নিজেই আপনাদের পরিবারের ওপর নেমে আসা সমস্ত অশনি ঝঞ্ঝার প্রধান কারণগুলির বিষয়ে আলোকপাত করতে চলেছি। আচ্ছা জয়প্রকাশ, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার প্রথম পক্ষের স্ত্রী মৃন্ময়ীর মৃত্যু ঘটল কিভাবে? গলা কিছুটা পরিষ্কার করে উত্তরে জয়প্রকাশ বলল, মৃন্ময়ের কোনো এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল চক্রবর্তী মশাই। তবে সেই রোগ যে আসলে কি তা আমি বলতে পারবো না। সেই বিষয়ে আমার সামান্যতম ধারণা নেই। তবে আপনি বিশ্বাস করুন, আমি আপ্রাণ চেষ্টা করেছি ঠাকুর মশাই। আমার সাধ্যের বাইরে গিয়েও বিভিন্ন চিকিৎসক, বৈদ্য, কবিরাজকে নিয়ে এসেছি, কিন্তু কিছুই করে মৃন্ময়ীকে বাঁচাতে পারলাম না। তারা কেউই মৃন্ময়ীকে সুস্থ করে তুলতে পারেনি। যত দিন গিয়েছে মৃন্ময়ের শারীরিক অবস্থা ততই আরও খারাপ হয়েছে। শেষের দিকে মৃন্ময়ী কথা বলতে পারতো না, বিছানা থেকে উঠতে পারতো না। সব কিছুর শক্তি হারিয়ে ফেলেছিল মেয়েটা। তার শুধু ওই দুই চোখ, হ্যাঁ ওই দুই চোখ থেকে হরহর করে জল পড়তো। মৃন্ময়ের চোখের দিকে তাকালে মনে হতো সে যেন কিছু বলতে চায়, আমাদেরকে কিছু বোঝাতে চায়, কিন্তু তা বোঝাতে পারে না। শত চেষ্টার পরেও সেটা বোঝাতে পারে না। আচ্ছা বেশ, বুঝলাম। তাহলে তোমরা মৃন্ময়ীর মৃত্যুর কারণ হিসেবে এ কথা জানো, কিন্তু প্রধান কারণ এটি নয়। মৃন্ময়ীর মৃত্যু আসলে এক পরিকল্পনা মাফিক চক্রান্ত। মৃন্ময়ীর এই দুরারোগ্য মারণ ব্যাধির পিছনে জড়িত রয়েছে এক অতি গোপন ষড়যন্ত্র। আমার এই কথা শুনে
সেই বৈঠকখানার মধ্যে উপস্থিত প্রতিটা মানুষের মধ্যে এক তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃদু গুঞ্জন উঠল সকলের মুখে মুখে। সকলেই আমার কথা শুনে একেবারে হতবাক হয়ে পড়লেন। প্রভাবতী দেবী আমাকে উদ্দেশ্য করে বললেন, এ তুমি কি বলছো বাবা? তারানাথ মৃন্ময়কে চক্রান্ত করে কেউ মেরে ফেলেছে। কিন্তু কে সেই অপরাধী? মৃন্ময়কে মেরে ফেলার জন্য তার কি স্বার্থ লুকিয়েছিল? বলছি প্রভাবতী দেবী, বলছি, সবকিছু খোলসা করে বলছি। মাধবী পিসিমার এই প্রশ্নের জবাব তুমি দেবে নাকি আমি? আচ্ছা, আমি দিচ্ছি, বরং তুমি মিলিয়ে দেখো যে কতখানি সঠিক আমি বলছি। দীর্ঘদিন ধরে মৃন্ময়ীকে খাবারের সঙ্গে এক ভয়ানক রকমের বিষ মিশিয়ে তাকে অসুস্থ করে তোলা হয়েছিল। এই বিষ এমন এক আশ্চর্য ক্ষমতা সম্পন্ন যে একটু একটু করে প্রাণী দেহে প্রবেশ করে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দেয় এবং ধীরে ধীরে সেই প্রাণী তথা মানুষটির সকল অঙ্গ বিকল হয়ে পচন ধরে। সে বাকশক্তি হারিয়ে ফেলে, বোধ বুদ্ধি লোপ পায়, হাতে পায়ের ওপর থেকে দৈহিক নিয়ন্ত্রণ চলে যায়, ঠিক যেমনটা ঘটেছিল মৃন্ময়ীর সাথে। মৃন্ময়ী ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে কি সাংঘাতিক এক বিষ প্রয়োগ করা হয়েছে তার দেহে। তার খাদ্যের সাথে তার দেহের অভ্যন্তরে প্রবেশ করে যাচ্ছে সেই বিষ। শুধুমাত্রই মৃন্ময়ী একা নয়, আপনাদের পরিবারের কেউ কথা বুঝতে পারেনি। বোঝবার কথাও নয়, কেবলমাত্র বুঝেছিল সেই অপরাধী যে ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে। তার পরিকল্পনা বাস্তবায়িত হলো মাত্র 15 দিনের মধ্যেই। পুরোপুরিভাবে শেষ হয়ে গেল মৃন্ময়ী। একেবারে শেষের দিকে সে বুঝতে পেরেছিল যে কে কি মতলবে এই কাজ করছে, কিন্তু তখন তার কাছে আর কোনো উপায় ছিল না। মৃন্ময়ী তখন তার বাকশক্তি হারিয়ে ফেলেছে, দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, তার প্রাণবায়ু প্রায় নিঃশেষিত। তাই সবটা জানার পরেও সে কাউকে কিচ্ছু বলতে পারেনি। বলুন বলুন চক্রবর্তী মশাই, বলুন কে সেই ব্যক্তি যে আমাদের পরিবারের এমন চরম সর্বনাশটা ঘটিয়েছে, যার কারণে আমার মৃন্ময়ী চিরকালের মতো আমায় ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আমার এতটুকু বাচ্চা ছেলেকে কে মাতৃহারা করেছে চক্রবর্তী মশাই? আমি তার উপযুক্ত শাস্তি তাকে দেব। আপনি একবারটি বলুন চক্রবর্তী মশাই, কে সে? হ্যাঁ বাবা, তুমি বলো, আমাদের মিত্র বাড়ির সেই চরম শত্রু কে, যে ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছে? মৃন্ময়ের কথা ভেবে আমার সত্যি বড় কষ্ট হচ্ছে। কি অপরিসীম যন্ত্রণা আর কষ্ট পেয়ে মেয়েটা তিলে তিলে মরল গো। অথচ মুখ ফুটে তার নিজের কষ্টের কথা যে কাউকেই আর বলতে পারলো না। সেই অপরাধী আর কেউ নয়, সে হলো আপনাদের পরিবারের নববধূ জয়প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী মাধবী। আমার এই কথা শুনে বৈঠকখানার সকলেই ভীষণ অবাক হয়ে গেল। প্রত্যেকের মাথায় যেন বিনা মেঘে বাজ পড়ল। তারা বুঝে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। মাধবী কাটা কাটা ভাবে কম্পমান স্বরে আমার কথার প্রতিবাদ করে বলল, মিথ্যা মিথ্যা মিথ্যা, এই সমস্ত কিছু সম্পূর্ণ মিথ্যা। আপনি যা বলেছেন তার কোনো যুক্তি নেই, তার কোনো প্রমাণ নেই। আমি যা বলছি তা যে এক বর্ণ মিথ্যে নয়, সে কথা তুমি খুব ভালোভাবেই জানো মাধবী। আর সবটা প্রমাণ করার মতো ক্ষমতাও আমার কাছে রয়েছে। তুমি যে জঘন্য অন্যায় করেছ, তারপরেও যে এভাবে এত উঁচু গলায় কথা বলতে পারছো, তা দেখে সত্যিই আমি অবাক হচ্ছি। তুমি কেবলমাত্র মৃন্ময়ীর একার নয়, এই সমগ্র মিত্র পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন ধ্বংস করে দিতে চেয়েছ। প্রভাবতী দেবী, আপনাদের বাড়ির নায়েব মশাইয়ের মেয়ে অর্থাৎ এই মাধবী দীর্ঘদিন ধরে এই বাড়িতে রয়েছে। সে সূত্রে আপনারা তাকে বহু বছর ধরে দেখে আসছেন। তাই খুব সহজেই ভেবে নিয়েছিলেন যে মাধবী খুব ভালো, নম্র, ভদ্র, সরল প্রকৃতির মেয়ে। কিন্তু বাস্তবে মাধবী একেবারেই তা নয়। সে আদতে ভালো মানুষের মুখোশ পরে থাকা অত্যন্ত জঘন্য এক নারী। মাধবী আগাগোড়াই চেয়েছিল এই বিশাল মিত্রবাড়ির যাবতীয় সম্পত্তির একমাত্র মালকিন হতে। এই বাসনা তার অন্তরে ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু সে কিছুতেই ভেবে পাচ্ছিল না যে কি করে এই বিপুল সম্পত্তির একমাত্র অধিকারিণী সে হতে পারে। তখন তার মাথায় এলো এক সাংঘাতিক প্রাণঘাতী কূটবুদ্ধি। জয়প্রকাশের স্ত্রী মৃন্ময়ীকে যদি একবার মেরে ফেলা যায়, তাহলে জয়প্রকাশকে বিবাহ করার একটা তীব্র আশঙ্কা রয়েছে। আর একবার যদি সে জয়প্রকাশকে নিজের স্বামী হিসেবে পায়,
তাহলে তাকে আর কেউ আটকাতেও পারবে না, আর সে এই বিপুল সম্পত্তির মালিকানাও পাবে। তবে মাধবী কখনোই জয়প্রকাশকে ভালোবেসে বিবাহ করেনি। সে কেবলমাত্র অপরিসীম লোভের বশবর্তী হয়ে তার স্ত্রী হতে চেয়েছিল, এবং হয়েছেও। মাধবী আসলে ভালোবাসে এই বেলিয়াতর গ্রামের এক যুবককে। দীর্ঘদিন ধরে তাদের একে অপরের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সে শুধুমাত্র জয়প্রকাশকে বিবাহ করেছে এই বিশাল পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করবে বলে। আপনারা প্রত্যেকেই ভীষণ রকমের অবাক হবেন এই তথ্য জানলে যে মৃন্ময়ীকে মেরে ফেলার পর জয়প্রকাশকেও মেরে ফেলতে সে চেয়েছে, সেই একইভাবে খাবারের সাথে ওই বিষ মিশিয়ে। জয়প্রকাশ, মনে পড়ছে তোমার? কাল রাতে আমি তোমার খাবার দেখে কিছু একটা সন্দেহ করেছিলাম, তোমায় ওই খাবার খেতে বারণ করেছিলাম। তার পেছনে লুকিয়ে ছিল এই কারণটাই, কারণ তোমার খাবারের মধ্যেও মাধবী বিষ মিশিয়ে দিয়েছিল। আমি আমার ক্ষমতার দ্বারা বুঝতে পেরেছিলাম যে সেই খাবার মোটেও সাধারণ স্বাভাবিক কোনো খাবার নয়। খাবারের মধ্যে নিশ্চয়ই কিছু একটা মেশানো রয়েছে। হ্যাঁ চক্রবর্তী মশাই, গতকাল রাতের সেই ঘটনা এখনো আমার স্পষ্ট মনে আছে। আমি দেখেছিলাম আপনি আমার খাওয়ার থালার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। বেশ কিছুটা সময় ধরে আপনি ইশারায় আমাকে ওই খাবার খেতে মানা করলেন। কিন্তু এসব আপনি কি বলছেন? মাধবীর সাথে আমাদের গ্রামের কোনো ছেলের সম্পর্ক রয়েছে? সে আমাকে বিবাহ করেছে আমাকে ভালোবেসে নয়, আমার ছেলের যত্ন আত্তি করার জন্য নয়, কেবলমাত্র আমাদের ঠকিয়ে সম্পত্তির মালকিন হতে। একেবারেই তাই। তোমাদের গ্রামের একটি ছেলের সাথে তার বহু বছরের গভীর সম্পর্ক রয়েছে, তবে তাদের এই সম্পর্কের কথা গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ জানে না। আমি শেষ রাতের অন্ধকার থেকে ভোরের আলো ফুটলে ছদ্মবেশে বের হয়ে সেই তথ্য জেনেছি। মাধবীর মূল পরিকল্পনা ছিল তোমায় বিষ খাইয়ে ওইভাবে অসুস্থ করে মেরে ফেলা, যাতে এই পরিবারের সমস্ত সম্পত্তির অধিকারিণী হয়ে পুনরায় তার পছন্দের পুরনো প্রেমিকের সাথে বিবাহ করতে পারে। সে তোমাকে কিংবা তোমার ছেলেকে কাউকেই ভালোবাসেনি, কাউকেই আপন করার চেষ্টাও করেনি। নিজ প্রেমিকের সাথে পরামর্শ করে এবং এক গূঢ় ষড়যন্ত্র রচিত করে। তোমাদের প্রত্যেককে বোকা বানিয়ে এই বিবাহ করেছে সে। তোমরা বুঝতেও পারোনি যে কত বড় এক সাংঘাতিক ভুল করেছো তোমরা। মৃন্ময়ী বারবার প্রভাবতী দেবীকে বিভিন্ন সময় দেখা দিয়ে এই সমস্ত কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রভাবতী দেবী সহ এই পরিবারের সকলেই তাকে দেখে এতটা ভয় পেয়ে গিয়েছে যে তাকে কোনো কথা বলার সুযোগই দেয়নি। মৃত্যুর সময় মৃন্ময়ী তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল, তা না হলে এসে সকলকে তখনই বলে দিত যে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে একমাত্র মাধবী আর তার কুটিল মস্তিষ্ক। হায় হায় ঈশ্বর, এ আমি কি করেছি? এ তো কাল কেটে সাক্ষাৎ কুমির এনেছি। দুধ কলা দিয়ে কাল নাগিনী বাড়িতে এনেছি। বাবা জয়প্রকাশ, তুই আমায় ক্ষমা কর বাবা। আমি তোকে মাধবীকে বিয়ে করার জন্য এক প্রকার জোর করেই রাজি করিয়েছিলাম, তা না হলে তুই তো আর এই বিয়েটা করতে চাসনি। এ কি ছি পিসিমা, তুমি আমার কাছে এভাবে ক্ষমা চাইছো কেন? তুমি যা করেছো তা আমার ভালো চেয়ে, আমার মঙ্গল চেয়ে করেছিলে। তুমি কি আর জানতে যে এই সর্বনাশীর মনে এমন ফন্দি থাকতে পারে? না রে বাবা, আমাকে ক্ষমা চাইতেই হবে, তোর কাছেও চাইতে হবে আর মৃন্ময়ের কাছেও। আমি তাকে ভুল ভেবেছি, মিথ্যে সন্দেহ করেছি। আমার মনের মধ্যে ধারণা জন্মেছিল যে আমাদের পরিবারের যা কিছু অঘটন ঘটছে তার পেছনে ও দায়ী। আমি প্রত্যেকের সামনে মৃন্ময়ীর আত্মার কাছে দুই হাত জড়ো করে মন থেকে ক্ষমা চাইছি। সত্যি সে ছিল আমার বাড়ির লক্ষ্মী। মৃন্ময়ী চলে যাওয়ার পর থেকে এই বাড়িটা পুরোপুরি নরকে তৈরি হয়েছে। আমাদের পরিবারের মধ্যে কোনোদিন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ হয়নি, এত রোগ জ্বালা মানসিক টানাপোড়েন ছিল না। কিন্তু এই সব কিছুর আবির্ভাব ঘটেছে এই নরকের পিশাচিনী হলো এই সর্বনাশিনী মাধবী। আচ্ছা, এখানে আমার আরো কিছু বলার রয়েছে। প্রভাবতী দেবী, আমি আপনাদের ওই মিত্র বাড়িতে প্রথম পদার্পণ করার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম যে এই বাড়ির মধ্যে অস্বাভাবিক কিছু একটা অমঙ্গলজনক ঘটেছে, বা বলা ভালো ঘটানো হয়েছে।
মিত্রবাড়ির সিংহদ্বার পার হওয়া মাত্রই আমার নাকে একটা খুব বাজে কটু গন্ধ এসে ঠেকেছিল, যেটা মোটেও স্বাভাবিক নয়। আমি বুঝতে পেরেছিলাম যে কেউ এই পরিবারের ক্ষতি চেয়ে কোনো একটা অভিচার ক্রিয়া করেছে। এখন বুঝতে পারছি এই কাজটা পুরোটাই মাধবীর করা। সে আপনাদের পরিবারের সকলের শারীরিক এবং মানসিক ক্ষতি চেয়ে এই কাজ করেছে, হয়তো কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে। আসলে তার মূল উদ্দেশ্য ছিল এইভাবেই আপনাদের প্রত্যেককে মেরে ফেলা, আর তার আগে আপনাদের সকলের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কে ভাঙন ঘটানো। আপনাদের যৌথ পরিবার, সেই পরিবার ভেঙে দেওয়া, অধিকাংশ সদস্যের অকাল পতন এবং সর্বোপরি নিজে সবকিছুর ঊর্ধ্বে উঠে এই বিশাল সম্পত্তির অধিকারিণী হওয়া, এই ছিল মাধবীর উদ্দেশ্য। ছি মাধবী, ছি, আমার ভাবতে সত্যি অবাক লাগছে। আর সমপরিমাণ ঘৃণা হচ্ছে যে আমি তোমাকে ভালোবেসে এই বাড়ির বউ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর তুমি আমার মাথাটা এভাবে হেট করে দিলে। তোমার এত বড় সাহস যে তুমি জয়প্রকাশের প্রাণ নেওয়ার চেষ্টা করো। তোমার মতন দুশ্চরিত্রা অপরাধী মেয়ের কোনো ঠাঁই নেই আমাদের পরিবারে। আজ থেকে তোমাদের বিবাহের সকল সম্পর্ক বিচ্ছিন্ন হলো। তুমি আমাদের পরিবারের সাথে যুক্ত রইলে না। আজকেই তুমি চিরদিনের জন্য বেরিয়ে যাবে এই মিত্র বাড়ি ছেড়ে, আর কখনো কোনো দিনও যেন তোমায় দেখতে না পাই। আমরা কেউ তোমার মুখ দেখতে চাই না। তোমার মতো নারীও যে হতে পারে সে কথা আমার জানা ছিল না, যে কিনা নিজের স্বামীর প্রাণ নেওয়ার চেষ্টা করে। তুমি তো সমগ্র নারী জাতির কলঙ্ক। প্রভাবতী দেবীর ধমকানিতে প্রায় কেঁদেই ফেলল মাধবী। এতক্ষণে তার আসল স্বরূপ মিত্রবাড়ির প্রত্যেকটা সদস্যের সামনে সম্পূর্ণরূপে উন্মোচিত হয়ে পড়েছে। মিথ্যে কথা বলার সামান্যতম উপায় তার কাছে অবশিষ্ট ছিল না। সকলে তার দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিলেন। জয়প্রকাশ আমার উদ্দেশ্যে বলল, কিন্তু চক্রবর্তী মশাই, মৃন্ময়ীর আত্মা পিসিমা সহ এই পরিবারের অনেক সদস্যকে দেখা দিলেও সে আমাকে কখনো একটিবারের জন্য দেখা দেয়নি কেন? কারণ তুমি এমনিতেই তার কথা ভেবে বড্ড ভেঙে পড়েছ, বিরহ যন্ত্রণায় চলছ। তাই মৃন্ময়ী আর তোমায় দেখা দিয়ে সেই যন্ত্রণা বাড়াতে চায়নি। তোমাকে দেখা দিলে তোমার কষ্টের মাত্রা আরো বৃদ্ধি পেত, সেই কারণেই হয়তো তোমায় দর্শন দেয়নি। তবে দেখা না দিলেও সে সর্বদা সব সময় তোমার এবং তোমার সন্তানের কাছাকাছি থেকেছে। সে কথা তুমি আমাকে নিজেই বলেছ যে 2 চোখ বন্ধ করলে তুমি তার গায়ের মিষ্টি গন্ধ পাও, হাত বোলালে এক অদৃশ্য নারীর কোমল শরীরের অনুভব করতে পারো। কিন্তু চক্রবর্তী মশাই, মাধবী এতটা নিশ্চিত ছিল কিভাবে যে মৃন্ময়ীকে একবার শেষ করে দিতে পারলে সে এই পরিবারের বউ হতে পারে, তাকেই এই পরিবারের নববধূ হিসেবে বেছে নেওয়া হবে? মাধবী খুব ভালোভাবেই এ কথা জানত যে তোমাদের পরিবারের মানুষেরা অত্যন্ত সহজ সরল এবং সাধাসিধে ভালো মানুষ। যেহেতু দীর্ঘদিন ধরে তোমরা মাধবীর সাথে পরিচিত, তাই তোমরা সবার প্রথমে তাকেই রাঘবের দ্বিতীয় মা হিসেবে বেছে নেওয়ার একটা পরিকল্পনা করেছিলে এবং ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে বিবেচনা করতেও পেরেছিলে। জয়প্রকাশ, দেখো, যদি তোমার দ্বিতীয় বিবাহের জন্য পাত্রী খুঁজতে হয়, তাহলে হাতের কাছে সবচেয়ে সহজলভ্য পাত্রী কিন্তু সে নিজেই। আবার মাধবী খুব ভালো আর সুন্দরভাবে নিপুণতার সাথে সকলের কাছে এমনভাবে তার মূর্তি স্থাপন করেছে যে সে যে এক অত্যন্ত ভালো মেয়ে। সুতরাং এত ভালো একজন বিবাহযোগ্যা নারী নাগালের মধ্যে থাকার পরে কেউ কি আর অন্য কোথাও খুঁজতে চায়? তাই সে এটা ধারণাই করে নিয়েছিল যে মৃন্ময়ীর পর তাকেই এ পরিবারের বউ করে আনা হবে, আর বাস্তবেও হলো ঠিক তাই। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে সমস্তটা সত্যি, আর সমস্ত সত্যিটাই আজ পুরোপুরি স্বচ্ছ হয়ে উঠেছে। প্রভাবতী দেবী, তাহলে আমার কাজ আজ এখানেই সমাপ্ত। আপনাদের পরিবারে যে অশুভ অশনি ছায়া নেমে এসেছে তার পেছনে দায়ী মৃন্ময়ী নয়, বরং এই মাধবী। একজন মা কখনোই তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। একজন প্রকৃত স্ত্রী কখনোই তার স্বামীর প্রাণ নিতে পারে না, সে নারী হোক শরীর কিংবা অশরীরী। আপনার কথা শুনেই আমার প্রথমে খটকা লেগেছিল, তাই আপনার কথা আমি মন থেকে মেনে নিতে পারিনি কিছুতেই।
সিদ্ধান্ত নিয়েছিলাম এই মিত্র বাড়িতে এসে গোটা বিষয়টা একবার ভালো করে খুঁটিয়ে দেখব। আর আমার ধারণাই সঠিক বলে প্রমাণিত হলো। মৃন্ময়ী কিন্তু কখনোই আপনাদের কিংবা জয়প্রকাশও তার ছেলের ক্ষতি করার চেষ্টা করেনি, বরং বারবার সে বিচ্ছিন্নভাবে মাধবীর করা অভিচার ক্রিয়ার হাত থেকে তাদের রক্ষা করেছে, সবসময় আগলে রেখেছে। একজন মা তো মাই হয়। কাল গভীর রাতে মৃন্ময়ীর আত্মার সাথে আমার অনেকক্ষণ ধরে এই বিষয়ে কথাবার্তা হয়েছে। মৃন্ময়ীর মুখ থেকে আসল সত্য ঘটনার কথা শুনেছি এবং ভোরবেলায় বাইরে বের হয়ে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছি। এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করেই এ কথা সহজেই বলা যায় যে মাধবী হলো আসল দোষী। এরপর আর কি, মিত্রবাড়ির সকল রহস্য ভেদ করে আমি সেদিনই চলে এসেছিলাম বেলিয়াতর গ্রাম থেকে। তোমরা তো জানোই, আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আর সেখানে বেশি দিন একটানা থাকি না। মাধবীকে আজীবনের জন্য রেখে আসা হয়েছিল তার পিতৃগৃহে। তাকে আর কেউ কোনোদিনও মিত্র পরিবারের বউ হিসেবে স্বীকার করেনি। সারাটা জীবন তার কেটেছিল ওই এক অভিশপ্ত দশায়। তার অপরিসীম লোভই তাকে ধ্বংস করে দিয়েছিল। সুখে শান্তিতে সংসার করতেও সে পারল না, আর অনর্থক উপায়ে সমস্ত সম্পত্তির মালকিন হতেও পারল না। অপরিসীম লোভে তার সর্বস্বটুকু চলে গেল। মৃন্ময়ীর আত্মাও মুক্তি পেল, তবে জয়প্রকাশ আর কখনো বিবাহ করেনি। সে মন প্রাণ থেকে কেবলমাত্র মৃন্ময়ীকেই তার স্ত্রী হিসেবে মেনে নিয়েছিল আজীবন। দেখতে দেখতে তার ছেলেও বড় হয়ে উঠল। পিতামাতার মতোই রাঘব হলো অত্যন্ত সৎ এবং প্রজাদরদী এক বীর পুরুষ। কি হে কিশোরী, আজকের গল্প তাহলে এই পর্যন্তই। তা বলো, তোমাদের ভালো লেগেছে তো নাকি? আমি এবং কিশোরী দুজন মিলে ঠাকুরমশাইয়ের বলা আজকের এই ঘটনা সম্পূর্ণ মুগ্ধের মতো অবাক হয়ে শুনছিলাম। ঠাকুরমশাই আমাদের প্রত্যেকবার কোনো না কোনো ঘটনার কথা বলে শোনান ঠিকই, তবে আজকের এই ঘটনাটা ছিল সম্পূর্ণ এক অন্য ধারার ঘটনা। ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে কিশোরী বলে উঠল, দুর্দান্ত লেগেছে ঠাকুরমশাই। সত্যি এতদিন ধরে আপনার কাছ থেকে এত এত গল্প শুনেছি, তবে আজকের গল্পটির মধ্যে একেবারেই অন্য আবেগ যেন মিশেছিল। একজন মৃত নারী যে কিভাবে নিজের স্বামী সন্তানকে রক্ষা করতে পারে, এই কাহিনী তার প্রকৃষ্ট উদাহরণ। আসলে কি জানো হে, এভাবে কোনো অসৎ উদ্দেশ্যে কারোর অমঙ্গল সাধন করার চেষ্টা করা হলে সেই অমঙ্গল ওই সাধনকারীরই হয়, যেমনটা হয়েছিল মাধবীর সাথে। চলো হে ভায়া কিশোরী, আজকের মতন গল্প যখন শেষ, এবার তাহলে দুগ্গা দুগ্গা বলে উঠে পড়াই আমাদের জন্য মঙ্গল। এখান থেকে আবার বেশ অনেকটা পথ যেতে হবে। এমনিতেই পথঘাটের অবস্থা এখন যা, একেবারেই ভালো নয়। চারিদিকে পুরো জল থই থই করছে। খুব সাবধানে পা টিপে টিপে যেতে হবে, তা না হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজকের মতো উঠলাম তাহলে, আবার পরে অন্য কোনো একদিন আসবো না হয়। আচ্ছা বেশ, এসো এসো, তবে সাবধানে যেও কিন্তু। হ্যাঁ, সাবধানে যেও। ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমরা দুই বন্ধু মিলে ভিজে ছাতা মাথার ওপর মেলে ধরে হাঁটতে আরম্ভ করলাম আমাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। যাত্রাপথে আমাদের সঙ্গী হলো দুখানি জ্বলন্ত সিগারেট।